অক্সফোর্ডের টিকায় ৯৮% গ্রহণকারীর করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে। নিষেধ বা স্বাস্থ্যবিধি কোনোটাই মানছে না বাড়িমুখ মানুষ। ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা তৃতীয়বারের মতো ৪ লাখ ছাড়িয়েছে। বৃষ্টি নেই, পদ্মায় পানি নেই, জিকে প্রকল্পে সেচ কাজ ব্যাহত। এবং নদী বাঁচাতে প্রয়োজন সুরক্ষা নীতিমালা। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাশায়েক শশী। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। শুরুতেই একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ৮০ থেকে ৯০% কার্যকর এবং সুরক্ষা দিতে পেরেছে। দেশে টিকা গ্রহণকারী ৯৮% মানুষের শরীরেই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে এই টিকার মধ্য দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি সিফাসুর দুটি আলাদা সমীক্ষায় টিকার এই কার্যকারিতা পেয়েছেন। আহমেদ রাবি তানিমের রিপোর্ট। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা কোভিশিল্ড তৈরির পর তৃতীয় ধাপের ট্রায়ালে ২ ধরনের ডোজের তথ্য বিশ্লেষণে একটিতে ৯০% এবং অন্যটিতে ৬২% কার্যকারিতা পাওয়া গিয়েছিল। অর্থাৎ ৭৫% ক্ষেত্রে এই টিকা কার্যকর প্রমাণিত হয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালেই। তবে ডোজের মাত্রা পরিবর্তন করে দিলে তা ৯০% পর্যন্ত কার্যকর হতে পারে বলে জানা গিয়েছিল। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ২ ডোজ টিকা গ্রহণকারীর উপর চালানো এক সমীক্ষায় অক্সফোর্ডের টিকার ৯০% কার্যকারিতা পাওয়া গিয়েছে। মোট ১০০ জন টিকা গ্রহণকারীর উপর এই সমীক্ষা চালানো হয়। বয়স্কদেরও এই টিকা করোনা ভাইরাস থেকে সুরক্ষা দিচ্ছে বলে মনে করছেন বিএসএমএমইউ এর গবেষকরা। সমীক্ষায় দেখা গেছে টিকা নেয়ার পরও আক্রান্তদের ৯০%-ই অক্সিজেনের প্রয়োজন হয়নি। আমরা একটা টেস্ট করেছি ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ অফ অ্যাস্ট্রাজেনেকা। তাতে আমরা লক্ষ্য করেছি 98% যারা নিয়েছে তাদের মধ্যে ইমিউনিটি গ্রো করেছে। গবেষণাটা চলছে, আমি ১০০ জনের করা হয়ে গেছে, এর বাইরেও এটা চলছে, সেই অব্যাহত রাখবো। আমি আশা করছি ১০০০ খানেকের মধ্যে করে ফেলবো। এরও আগে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি সিভাসুর সমীক্ষকরাও টিকার একই ধরনের কার্যকারিতা পান। প্রথম ডোজ টিকা গ্রহণকারী করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এপ্রিলে ৬১৪৬ জনের নমুনা পরীক্ষা করে সিভাসু। এর মধ্যে ১৭৫২ জনেরই করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্ত ২০০ জনের কেস স্টাডি ধরে সমীক্ষকরা জানান অক্সফোর্ডের প্রথম ডোজ নেওয়ার কারণে তেমন স্বাস্থ্য ঝুঁকি হয়নি তাদের। ২০০ জনের মধ্যে ১৬৫ জন রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। টিকার প্রথম ডোজ নেওয়া থাকায় ৮৮% রোগের কোনো শ্বাসকষ্টও হয়নি। স্বাস্থ্যগত ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকি প্রায় 99% এটা কমায় এই ভ্যাকসিনে। আমরা এই গবেষণার পরিপ্রেক্ষিতে আমরা আরেকটা গ্রুপ তৈরি করি, যারা ভ্যাকসিন নেন নাই তাদের অবস্থাটা কি হয়েছিল। তখন দেখা গেল যারা ভ্যাকসিন নেন নেই তারা 50-55% হসপিটালে। করোনা টিকা সংকটে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণকারী সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন অনিশ্চয়তায় আপাতত টিকার নিবন্ধন বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অ্যাস্ট্রাজেনেকা যারা ফার্স্ট ডোজ নিয়েছে তাদেরকে আমরা সেকেন্ড ডোজ দিতে চাই। সেই দেওয়ার ব্যাপারে ২-৩টা ফর্মুলা আছে বর্তমানে। প্রথম হলো ৮ সপ্তাহ আমরা শুনেছিলাম, পরে ১২ সপ্তাহের মধ্যে কিন্তু এটা দেওয়া যায়, আরও ইমিউনিটি বাড়ে, এই টেস্ট হয়েছে। তাহলে যদি অ্যাস্ট্রাজেনেকা সেকেন্ড ডোজ নেওয়ার জন্য একটু দেরিও হয়, সমস্যা নাই। আহমেদ রাবি তানিম, এটিএন নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছে আন্তঃজেলা পরিবহন চলাচল বন্ধ থাকলেও থেমে নেই মানুষের বাড়ি ফেরা।
করোনা প্রতিরোধে এক জেলার বাস অন্য জেলায় চলাচল নিষিদ্ধ থাকলেও প্রাইভেট কার ও মাইক্রোবাসে অনেকেই ঢাকা ছাড়ছেন। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি যেমন মানা সম্ভব হচ্ছে না, তেমনি যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ঈদযাত্রা শুরু হয়ে গেছে। লকডাউনের বিধিনিষেধ, আন্তঃজেলা পরিবহন বন্ধের সিদ্ধান্ত কোনো কাজেই আসছে না। সরাসরি যানবাহন না থাকলেও পরিবহন পাল্টে ঠিকই গন্তব্যে ছুটছেন যাত্রীরা। বাস, মাইক্রোবাসে গাদাগাদি করে ঈদযাত্রা। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, বাড়তি খরচ হচ্ছে। সব মিলিয়ে গণভোগান্তি চরমে। কতন সিএনজিতে উঠি, কতন বাসেতে উঠি, ঢাকা সিটির বাসে, কতন উঠি প্রাইভেটে, কতন উঠে টেম্পুতে উঠি, যখন যেটা পাই এটাতে উঠি। কলা আগুয়ে রাস্তা কলা আগুয়ে সিটে দুজন করে বসতেছে, আর মানুষ তো গণহারে ডাবল ভাড়া দিয়ে যাইতেছি। যে ডাইরেক্ট গাড়ি দ্রুত বাসগুলো চলতো তাহলে স্বাস্থ্যবিধি আরো ভালোভাবে মানতো, কিন্তু এই কারণে যে নামাচারা করতেছি এতে আরো করোনার ঝুঁকি আরো বেশি হইতেছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন মাস্ক ছাড়া তারা যাত্রী পরিবহন করছেন না, তবে সব ক্ষেত্রে যে নিয়ম মানা হচ্ছে তাও না। ঝুঁকি তো অবশ্যই আছে, ঝুঁকি নিয়ে তারপরও চলতেছে, কারণ কতদিন আর বসে থাকবো। লকডাউনে তো অনেকদিন বসে ছিলাম। জায়গায় জায়গায় টাকা দিত 200-300 টাকা করে, পোলাপাইনে গাড়ি বেরো দেয়। এখন আমাকে যদি 500 টাকা ভাড়া দেয়, ওরা রেখে দেয় 100 টাকা 200 টাকা, তা আমরা কয় টাকা পাই? পাটুরিয়া, দৌলতদিয়া, শিমুলিয়া, কাঁঠালবাড়ি ফেরিঘাটে বাড়ি ফেরা মানুষের ভিড় সবচেয়ে বেশি। করোনাকে গুরুত্ব না দেয়া, বাড়তি ভাড়া আদায়, চাঁদাবাজদের দৌরাত্ম্য, সব মিলিয়ে জনদুর্ভোগ। এদিকে রাজধানীতে গণপরিবহন চলাচল শুরুর দ্বিতীয় দিনে যথারীতি নিয়ম ভাঙার প্রবণতা দেখা গেছে। 2 সিটে 1 যাত্রী নিলেও গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার না রাখা, বাড়তি ভাড়া আদায়, মাস্ক ছাড়া যাত্রী পরিবহন করতে দেখা যায় অনেক গণপরিবহনেই। আমার ভাড়া 20 টাকা 30 টাকা নিচ্ছে, মানে এমনিতেই উঠলাম, স্যানিটাইজার তো দেয় নাই কিছু। সম্রাট আনোয়ার, ATN নিউজ, ঢাকা। প্রতিবেশী দেশের খবর জানাবো। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা তৃতীয়বারের মতো 4 লাখ ছাড়িয়েছে। শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে সর্বশেষ সেখানে সংক্রমিত হয়েছেন 4,14,188 জন। মৃত্যু হয়েছে 3,915 জনের, আর মোট মারা গিয়েছে 2,34,083 জন। করোনা পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থা এখন ভারতের। চিকিৎসা সেবার জন্য রোগীদের হাহাকার প্রতিদিনই বিশ্বব্যাপী গণমাধ্যমের শিরোনাম। হাসপাতালে শয্যার দাবিতে কর্ণাটকে বিধানসভার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে একটি রোগীর পরিবার। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বিপর্যস্ত রাজধানী দিল্লি। হাসপাতালগুলোতে শয্যার অভাব, চারিদিকে অক্সিজেনের জন্য হাহাকার, আর দৈনিক মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। শ্মশানগুলোতেও জায়গা খালি নেই। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারকে প্রতিদিন দিল্লিতে 700 টন অক্সিজেন সরবরাহ করতে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। পরিস্থিতি সামাল দিতে রাজস্থানে 10 থেকে 24 মে পর্যন্ত ও কেরালায় 8 থেকে 16 মে পর্যন্ত লকডাউন দিয়েছে রাজ্য সরকার। বেশ কিছু রাজ্যে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। আরও টিকা কেন্দ্র স্থাপনেও তৎপরতা চলছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকাদান কর্মসূচির গতি যে যথেষ্ট কম তা এদিন মেনে নেন স্বয়ং প্রধানমন্ত্রী। ভারতে এখন পর্যন্ত 3% মানুষও 2 ডোজ টিকা পায়নি। এতদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিকার অভাব নেই দাবি করা হলেও বাস্তবে অবস্থা উল্টো। তাই টিকার উৎপাদন বৃদ্ধির রূপরেখা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এদিকে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে উদ্বেগ জানিয়েছেন মার্কিন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগিয়ে হাসপাতাল তৈরি, লকডাউন জারির মাধ্যমে সংক্রমণ শৃঙ্খল ভাঙার মতো পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। যাচ্ছি অন্যান্য খবরে। নদী ও নৌপথ প্রসঙ্গ। এমনিতেই বৃষ্টিহীন, তার উপর দেশের অন্যতম প্রধান নদী পদ্মায় এবার পানির প্রবাহ অনেক কম। ফলে মাত্র 25 দিনে 2 দফা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পানি সরবরাহ বন্ধ হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। সারা দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, তাই তো গরম থেকে একটু স্বস্তি পেতে নদী পাড়ের এই চিরচেনা দৃশ্য। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার কমেছে পদ্মার পানি প্রবাহ, যেন ধুধু বালুচর। তাই নদী পাড়ের মানুষের জীবন আরো কঠিন হয়ে পড়েছে। নদীতে পানি নাই, মানে যারা করতো মৎস্যজীবী ছিল তারা মাছ চাষ করতে পারছে না বা মাছ ধরতে পারছে না।
অনেক ফসল নষ্ট হচ্ছে কৃষকের, টিউবওয়েলে পানি থাকছে না, মরুভূমি ভাব তৈরি হয়েছে পদ্মার পাড়ে। এই নৌকাগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে, এই যে অনেক নৌকা আমাদের এলাকার। 1954 সালে গড়ে তোলা এই সেচ প্রকল্পটি পদ্মার পানির উপর নির্ভরশীল। এই প্রকল্পের আওতায় 2 মৌসুমে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলার 1,97,500 হেক্টর জমিতে সেচ দেওয়া হয়, কিন্তু এবার তা হচ্ছে না। ভারতের সঙ্গে যে ধরনের চুক্তি পানির হিস্সা সেটা পেলে আমাদের এই মরু অঞ্চলের যে আগাম যে বার্তা আসছে মরুভূমি হয়ে যেতে পারে, সেটা থেকে আমরা হয়তো মুক্তি পেতে পারি। আবার মাঠে ধরেন বহুত গরু আছে, অনেক মানুষের গরু আছে, গরু বাছুর মাঠে দাঁড়াতে পারছে না বৃষ্টির কারণে, মাটি খুব গরম। এখন বৃষ্টিপাত কম, যার কারণে নদীতে পানির পরিমাণ অনেকটা কম। তো এই জন্য নদীতে যদি পানির পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পায়, তো তখন আমাদের পাম্পের ডিসচার্জ ক্ষমতা অটোমেটিক বৃদ্ধি পাবে। পদ্মার পানি কমে যাওয়ায় এর প্রধান শাখা নদী গড়াইপাড়ের মানুষের জীবন আরও বেশি দুর্ভোগে। বেকার জেলেরা পানির স্তর নেমে যাওয়ায় নলকূপের পানি উঠছে না, আর এতে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ। রাজধানীর চারপাশে 3টি নদীর প্রধানতম বুড়িগঙ্গা। দখলে দূষণে রূপ হারানো এক হাহাকারের প্রবাহ যেন। একই দুর্ভাগ্য নারায়ণগঞ্জের লাইফলাইন শীতলক্ষারও। নদী বাঁচানোর উদ্যোগগুলো এখনও কাগুজে পরিকল্পনাতেই সীমাবদ্ধ। মফিদুল তপুর রিপোর্ট। এককালের স্রোতস্বিনী বুড়িগঙ্গাকে দুটি স্রোতে ভাগ করে দেয়া কামরাঙ্গীর চরে বসবাস ষাটোর্ধ্ব মোহাম্মদ হোসেন দুলালের। পেশায় ট্রলার মালিক। চরের দক্ষিণে থোটা এলাকার চাঁদনি ঘাটে দাঁড়িয়ে দুলাল বলছিলেন এই নদী নিয়ে তার কৈশোর যৌবনের স্মৃতি। আমি আমার বাপের সাথে একদিন গয়না নৌকা উঠছি, গয়না নৌকা উঠা এখান দিয়া আমিন বাজারে গাবতলি দিয়া বেরিয়েছি আমি। আদি বুড়িগঙ্গার স্রোতধারা এখন মানুষের দখলে মৃত। 80-র দশকের শেষ দিকে উজানে ময়লা আবর্জনা এবং মাটি ফেলে বন্ধ করে দেয়া হয় নদীর মুখ। তারপর গত 32 বছরে একটু একটু করে নদীর জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালী শিল্পগোষ্ঠী এবং স্থানীয় রাজনীতিবিদরা। নদী দখলে সোৎসাহে ঝাঁপিয়ে পড়েছে স্থানীয়ভাবে প্রভাবশালীরাও। নদীর মুখে বাড়িঘর তোলার পরেই যেমন এগুলা ওখান থেকে পানি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে গা, পলি পড়ছে, এই জন্য নদী আটকে গেছে গা। নৌপথে সবসময় সড়ক পথের চেয়ে খরচ কম। আপনার এই ট্রলারের ভিতরে মাল মনে করেন 500 মন মাল ধরলে একটা ট্রাকে ধরে 100 মন, ট্রাকের ভাড়া দ্বিগুণ, ট্রলারের ভাড়া কম। আমাদের এখানে যানজট কম। শুধু আদি বুড়িগঙ্গা চ্যানেলই না, বর্তমানে যে চ্যানেলটি ব্যবহার করে পণ্য পরিবহন করা হয় সেটিও দখলের পায়তারা চলছে জোরে সোরেই। বিশেষ করে বিভিন্ন ডেভেলপার কোম্পানির নামে বেনামে ভরাট হয়েছে নদী। সরকারি উদ্যোগে নদীর সীমানা নির্ধারণ করে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে বটে, তবে সে কাজে গতি নেই খুব একটা। স্রোত কমে যাওয়ায় পলি জমেছে বুড়িগঙ্গায়। নদী তীরের বাসিন্দারা বলছেন শেষ কবে এই নদীতে ড্রেজিং হয়েছে তা মনে নেই। আদৌ কখনো ড্রেজিং হয়েছে কিনা তা নিয়েও সন্দিহান তারা। আর এমন অবস্থা শুধু বুড়িগঙ্গার না, রাজধানীর আশপাশের সবকটি নদীরই। ঢাকার প্রতিবেশী নারায়ণগঞ্জের পাশ দিয়ে বয়ে চলা শীতলক্ষাও বুঝি বুড়িগঙ্গার ভাগ্যই বরণ করতে যাচ্ছে। অনেক সময় তো সরকারের পক্ষ থেকে অনেক লোক আসে, দেখে দেখা পরিদর্শন করে যায়, কিন্তু পরে তো এটার কোনো ফল পাইতেছি না। শীতলক্ষার পানি দাপিয়ে গোসল করা কিংবা মাছ ধরার স্মৃতিও খুব একটা পুরনো না। বুড়িগঙ্গার মতো শীতলক্ষাও গত 30 বছরে পরিণত হয়েছে বন্ধ্যা নদীতে। এই নদীতে জল রয়েছে ঠিকই, কিন্তু দূষণ আর দখলে নিঃশেষ জলের জীবনচক্র। মেল ফ্যাক্টরি লেগে আর ড্রাইং করছে, এইসবের জন্য পানি শীতলক্ষা নষ্ট হয়ে যায়। আমরা আগে গোসল করতাম এই জায়গায়, এখন বিষাক্ত সাপ ওই পানিতে থাকতে পারে না। সরকারের ঘোষণা করা 100 বছর মেয়াদী ডেল্টা প্ল্যান এই নদীগুলোর জীবন ফিরিয়ে দিতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। নদীর দূষণ রোধ করে নাব্য ফিরিয়ে আনতে চায় সরকার।
অথচ দেশের বেশিরভাগ নদীতে হাসপাতাল ও শিল্প বর্জ্য সহ পয়ঃবর্জ্য ফেলা হচ্ছে নির্বিচারে। নদী দখল করে গড়ে তোলা হচ্ছে বড় বড় অবকাঠামো, যার প্রভাব ধীরে ধীরে দেশের অন্য নদীগুলোর উপরও পড়বে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদী বিধৌত মুন্সিগঞ্জ জেলার অভ্যন্তরীণ একাধিক শাখা নদী ভরাট হয়ে গেছে পলিমাটিতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এক এক করে মরে যাচ্ছে নদীগুলো, আর তা ভরাট করে নামে বেনামে দখল করে নির্মাণ হচ্ছে বিভিন্ন স্থাপনা। মাদারীপুরে নদী দূষণ তীব্র, নদী তীরবর্তী সরকারি খাস জমি এরই মধ্যে দখল হয়ে গেছে। ফেনী জেলার নদীগুলো ঘিরে গড়ে উঠেছে বালু উত্তোলনের একাধিক সিন্ডিকেট। জেলা প্রশাসন 60টি স্পটে ইজারা দিলেও অন্তত 25টি স্থানে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। 258 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট থেকে বাকলিয়া চর পর্যন্ত ডেজিংয়ে 2018 সালে নৌবাহিনীর সঙ্গে বন্দরের চুক্তি হয়। 3 বছরে এ প্রকল্পের কাজ হয়েছে মাত্র 43%। নরসিংদীর মেঘনা নদীতে সেনাবাহিনীর মেগা প্রজেক্টের কাজ দ্রুত এগিয়ে চলছে, তবে নদীর দুপাশে দূষণ ও দখল হওয়ায় মিঠা মাছের অস্তিত্ব বিলীনের পথে। ফরিদপুরের ঐতিহ্যবাহী কুমার নদটি দীর্ঘদিন ধরে সংস্কার না হয় দখল আর দূষণে মৃতপ্রায় ছিল। সাম্প্রতিক সময়ে এ নদটি খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে দেশের ছোট বড় খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের কাজ করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার 8টি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রায় 130 কিলোমিটার দীর্ঘ তিতাস নদীর নাব্য ফিরিয়ে আনতে খননের কাজ চলছে। এরই মধ্যে কাজের প্রায় 73% শেষ হয়েছে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো বাজিদ ইসলাম বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। ত্রাণের চাল নিয়ে বিরোধে হাতিয়ায় যুবলীগ কর্মী খুন এবং সংক্রমণ ঝুঁকি বাড়িয়ে তুলছে ঈদ বাজারের ভিড়। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। করোনা থেকে মুক্তি এবং জীবন আরও কল্যাণময় হওয়ার প্রার্থনায় পালিত হলো জুমাতুল বিদা। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে আজ মুসল্লিদের সংখ্যা ছিল তুলনামূলকভাবে বেশি। মসজিদে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা থাকায় মুসল্লিদের মাস্ক ব্যবহার করতে দেখা গেছে। করোনা মহামারীতে যখন পুরো বিশ্ব নাকাল, তখন মহান আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা করেছেন সবাই, কেটে যাক করোনাকাল, মহামারী মুক্ত হোক পৃথিবী। রমজান মাসের শেষ জুমায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ আদায় করে বিশেষ দোয়া মোনাজাতে আল্লাহর কাছে এই প্রার্থনাই করেছেন মুসল্লিরা। ইসলামের প্রধান 5 স্তম্ভের অন্যতম জাকাত। নামাজের পরই ইসলামী অনুশাসনে জাকাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। করোনার এই সময়ে বিচ্ছিন্নভাবে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়ার পরিবর্তে সামাজিক উদ্যোগ অথবা রাষ্ট্রীয়ভাবে প্রকৃত অভাবগ্রস্তদের মাঝে জাকাত বিতরণ করা উচিত বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। জাবেদ আক্তারের রিপোর্ট। জাকাত ইসলামের দ্বিতীয় বৃহত্তম বিধান। পবিত্র কুরআন শরীফে জাকাত আদায় নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে নামাজ কায়েম করো ও জাকাত আদায় করো। এবং এটা একান্তই অর্থনৈতিক একটি স্তম্ভ বা পিলার। জাকাত শব্দটি হুবহু আল কোরআনে 32 জায়গায় উল্লেখ করা হয়েছে। তার মানে এর গুরুত্ব কতটা বেশি। তাহলে আখিরাতে দংশন থেকে বাঁচার জন্য, ফরজ হুকুম পালন করার জন্য, সম্পদ বৃদ্ধি করার জন্য
এবং সম্পদকে পরিশুদ্ধ করার জন্য আমরা জাকাত দিই। ইসলাম বলছে সঠিকভাবে জাকাত দেওয়ার মাধ্যমে সমাজে গরিব মিসকিনের সংখ্যা কমে আসবে। বিশেষ করে করোনার এই দুঃসময়ে সবাই যদি নিয়মমাফিক জাকাত দেন তাহলে চরম আর্থিক সংকটে থাকা মানুষগুলোর কষ্টও কমে আসবে। এই পরিস্থিতিতে আমি মনে করি যে মুসলমান ভাইদের উপরে জাকাত ফরজ, তাদেরকে খুবই গুরুত্ব সহকারে এগিয়ে আসতে হবে এবং পাই পাই করে হিসাব করে গরিব, দুস্থ, অসহায় এবং ভাসমান ব্যক্তিদের জন্য জাকাতের অর্থ ব্যয় করতে হবে। তাহলে এক কথা আমরা যদি বলি, কারো কাছে যদি 29,000 টাকার সম্পদ থাকে আর সেটা যদি 1 বছর পর্যন্ত তার কাছে থাকে, তাহলে বছর শেষে সে সম্পদশালী হিসেবে গণ্য হবে এবং তাকে জাকাত দিতে হবে। জাকাত রমজান মাসেই দিতে এরকম না, আমরা ভেঙ্গে ভেঙ্গে আস্তে আস্তে দিতে পারি। যদি আমার জাকাত 20,000 টাকা হয়, তাহলে আমি প্রতি মাসে 2,000 টাকা করে যদি আমরা দিই, তাহলে দেখা যাবে জাকাত আদায় হয়ে গেছে। তবে ঢাকঢোল পিটিয়ে সামান্য লুঙ্গি শাড়ি দিয়ে যেভাবে গরিব মানুষকে কষ্টে ফেলে জাকাত দেওয়া হয়, তাতে তেমন কোনো লাভ হয় না বলেও মনে করেন আলেম ওলামাগণ। জাকাত প্রদানের খাত হলো 8টি, আর সেই 8 ব্যক্তি হলো ফকির, মিসকিন, জাকাত বিভাগের কর্মচারী, যাদেরকে জাকাতের অর্থ দিয়ে আকর্ষণ করা যায় ইসলামের দিকে, ঋণী ব্যক্তি, দাসত্ব মোচনের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যস্ত ব্যক্তিরা, এবং পথিককে দেওয়া যায়। ইসলামের বিধান অনুযায়ী শুধু লোক দেখানো জাকাত না দিয়ে সঠিক হিসেবে গচ্ছিত সম্পদের জাকাত দেওয়া উচিত। এতে একদিকে যেমন আল্লাহর হুকুম পালন করা হবে, তেমনি ধনী গরিবের বৈষম্য কমে আসবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। করোনা মহামারী থেকে পরিত্রাণের লক্ষ্যে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বিশ্ব শান্তির লক্ষ্যে বিশেষ প্রার্থনার আয়োজন করেছিল বাংলাদেশ সারস্বত গৌড়ীয় সংঘ। শুক্রবার দুপুরে রাজধানীর নারিন্দায় শ্রী শ্রী গৌড়ীয় মাঠে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত গৌড়ীয় মঠগুলোতেও এই প্রার্থনা করা হয়। করোনা মহামারী থেকে দ্রুতই বাংলাদেশ সহ পুরো বিশ্বকে পরিত্রাণ দেবার জন্য পরম করুণাময়ের অনুগ্রহ কামনা করেন সংঘের সদস্যরা। আরো সংবাদ জানাবো। নোয়াখালীর হাতিয়ায় সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জোবায়ের হোসেন নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। এ সময় অন্তত 4 জন আহত হন। হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে আজ এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে চেয়ারম্যান নুরুল ইসলামের উপস্থিতিতে সরকারি চাল বিতরণ হচ্ছিল। এ সময় ইউপি সদস্য পদপ্রার্থী জোবায়ের সহ কয়েকজন যুবলীগ কর্মী চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বাধা দেয়। এ নিয়ে বিরোধের এক পর্যায়ে চেয়ারম্যানের লোকজন তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, জোবায়ের সহ কিছু সন্ত্রাসী জেলেদের কাছ থেকে চাল ছিনিয়ে নিতে গেলে স্থানীয় লোকজন তাদের মারধর করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, পুলিশ ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শহীদ আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন গাজীপুরের সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আহসানুল্লাহ মাস্টারের 17তম শাহাদত বার্ষিকীতে সকালে নোয়াগাঁও এলাকায় তাঁর কবর জিয়ারত করেন মেয়র সহ অন্যান্যরা। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন তারা। পরে সবাই শহীদ আহসানুল্লাহ মাস্টারের মায়ের সাথে সাক্ষাৎ করেন। দীর্ঘ 17 বছরে ওই হত্যা মামলার রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। যারা খুনি, যারা অপরাধী, তাদের যেন প্রকৃত বিচারটা হয়, এটা আমরা গাজীপুরবাসী এবং তার মা ভাইয়ের আছে এবং তারই সন্তান মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, সবাই চায় এবং আমরা তাদের সাথে সবাই এলাকাবাসী একসাথে চাই এটা যেন দ্রুত বিচারটা কার্যকর হয়। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্যকে। সকালে রাজধানীর টিকাটুলিতে ভোলানন্দ গিরি আশ্রমে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অনুপ ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রিয় বহু গানের সুরারোপ করেছেন এই গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া বৈশাখী মেঘের কাছে ও মিতালি মুখার্জির কণ্ঠে সুখ পাখিরে গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তীরহারা এই ঢেউয়ের সাগর, রক্ত দিয়ে নাম লিখেছি,
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এবং নোঙর তোলো তোলো সহ বেশ কয়েকটি সমবেত গানেও কণ্ঠ দেন তিনি। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ যেন ভুলে গেছে এখন কোন সময় কি করা উচিত আর কি উচিত নয়। বিক্রেতারা বলছেন ঈদ মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলার উপায় নেই তাদের। তবে এতে করে যে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়তে পারে করোনা এটাও স্বীকার করছেন। সিলেট ও কুমিল্লার প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের মৌসুমে সরগরম সিলেট নগরীর শপিং মলগুলো। তার মধ্যে হাতে গোনা দু একটিতে দেখা যায় স্যানিটাইজেশন সহ স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা। বাকিগুলো চলছে বেপরোয়া উৎসবের আমেজে। এমন নয় যে সংক্রমণের বিষয়টি অজানা, কিন্তু তারপরও কেনাকাটার ঝোঁকে করোনা ঝুঁকিকে আমলে নিচ্ছেন না কেউ। আসা ঠিক না, যে অবস্থা দেশের পরিস্থিতিও তো ভালো না। এখন আমি আসছি, আমার খারাপ লাগতেছে, এই জন্য আমি তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি আর কি। করোনা হিসেবে তো ঠিক নাই বা বাড়ায়নি, এরপর তো মানুষ আমরা বাড়াই শখে। স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসা টিকিয়ে রাখতে ঈদের বাণিজ্য ছাড়া উপায় নেই তাদের। তো আমরা যতটুকু চেষ্টা করছি আমাদের শুকরিয়া মার্কেট থেকে যে সচেতনতা রাখার জন্য, কিন্তু ততটুকু আমরা পারছি না, কারণ লাস্ট টাইম, এখন সিজনের লাস্ট টাইম চলে আসছে। স্বাস্থ্যবিধি মানাটা খুবই কষ্টসাধ্য, তারপরে আমরা যতটুকু পারি মানছি। একই দৃশ্য কুমিল্লাতেও। পছন্দের জিনিস কিনতে মার্কেট থেকে মার্কেটে ছুটছে মানুষ। শপিং মল বা ফুটপাত, কোথাও কেউ স্বাস্থ্য সতর্কতা মানছে না। পিঁপড়ার মধ্যে একটা ডিস্টেন্স থাকে, এখানে যে পিঁপড়া থেকেও ডিস্টেন্স থাকে, আমরা দেখেন এখানে বড় হয়ে মানুষ কিভাবে ইয়ে করতেছে। ব্যবসায়ীদের দাবি মাস্ক ব্যবহার নিশ্চিত করেই ক্রেতার কাছে পণ্য বিক্রি করছেন তারা। স্বাস্থ্যবিধি মোতাবেকই চলছে, অন্যরকম কোনো কাস্টমারকে আমরা মাস্কবিহীন প্রবেশ করতে দেই না। কেনাকাটায় স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে চেষ্টা করছে স্থানীয় প্রশাসনও। সরকারি নির্দেশনা মোতাবেক দোকানপাট পরিচালিত হয়, সে লক্ষ্যে আমরা সকলে মিলে, স্থানীয় রাজনীতিবিদ, প্রশাসন সকলে মিলে আমরা কাজ করব যেন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। করোনার কারণে ঈদের আনন্দ যাতে ম্লান হয়ে না যায়, সেজন্য শপিংয়ের মোহ আর মুনাফার লোভ দুটোই সামলাতে বলছেন সচেতন মানুষ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার মিডল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। প্রথমবার হলুদ তরমুজ চাষ করে সফল হয়েছেন কুমিল্লার কৃষক আনোয়ার হোসেন। উৎপাদন খরচের অন্তত 5 গুণ লাভের সম্ভাবনা দেখে এখন এই তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। কৃষি অফিস জানায় সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের আনোয়ার হোসেন এবার 65% জমিতে তরমুজ চাষ করেন। এর মধ্যে 45% কালো তরমুজ ও বাকি 20% গোল্ডেন ক্রাউন জাতের হলুদ তরমুজ। মালচিং পদ্ধতিতে চাষ করা গোল্ডেন ক্রাউন তরমুজের বাইরেরটা হলুদ, ভেতরে লাল। কেবল দেখতেই সুন্দর নয়, এই তরমুজ খেতেও অনেক সুস্বাদু। চারা লাগানোর 65 থেকে 70 দিনের মধ্যে ফল পাকে। হলুদ তরমুজ চাষে আনোয়ার হোসেনের সফলতা দেখে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। সময় হলো আরো একবার বাজিদ স্টিল বিরতি নেবার। অন্যান্য খবরের সাথে আমি জানিয়ে ফিরব। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট রাশিদকে হত্যার চেষ্টা এবং প্রিমিয়ার লিগে আজ বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। প্রতিপর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেশে বাইরে খবর জানাবো।
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ গতকাল সন্ধ্যায় রাজধানী মালেতে তার বাড়ির সামনে এক বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, নাশিদ নিজের গাড়িতে ওঠার সময় পাশে রাখা একটি মোটর বাইক বিস্ফোরিত হয়। এ ঘটনাকে হত্যা চেষ্টা বলে অভিযোগ তুলেছে তার দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি। এতে এক বিদেশি পর্যটক আহত হন। তাৎক্ষণিকভাবে কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ বলেছেন, ঘটনা তদন্ত শুরু হয়েছে। 2008 সালে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ 2012 সালে ক্ষমতা ছাড়ার পরও তিনি দেশটির প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। কিছুদিন লন্ডনে নির্বাসনে থাকার পর 2019 সাল থেকে দেশটির পার্লামেন্টে স্পিকারের দায়িত্ব পালন করছেন মালদ্বীপের চীনা আধিপত্যের বিরোধিতাকারী হিসেবে পরিচিত নাশিদ। এবারে খেলার খবর জানাবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে রাত 9টায়। এখন পর্যন্ত 14 ম্যাচ খেলে 40 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবারের আসরে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি বসুন্ধরা। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে শিরোপা জয়ের পথ সমৃদ্ধ করতে চাইবে তারা। পরিসংখ্যানেও ব্রাদার্সের চেয়ে এগিয়ে আছে তারা। এছাড়া চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল স্কোরারের দুইজনই কিংসের খেলোয়াড়। রবিনহো 14 এবং রাউল বেসেরা করেছেন 13 গোল। তাদেরকে আটকানো কঠিন হবে ব্রাদার্সের জন্য। এবারের আসরে ব্রাদার্সের অবস্থান ভালো নয়। 14 ম্যাচের 11টিতেই হেরেছে তারা। শেষ করব মানবিক এক উদ্যোগের গল্প শুনিয়ে। 5 টাকার বাজার। ঝালকাঠিতে স্বপ্ন পূরণ সমাজ কল্যাণ সংস্থা নামের স্বেচ্ছাসেবী সংগঠন এ বাজারের আয়োজক। মাত্র 5 টাকায় চাল, ডাল, আলু, তেল সহ নিত্য প্রয়োজনীয় 9টি পণ্য পাচ্ছেন করোনা পরিস্থিতিতে অসহায় মানুষ। ঝালকাঠির প্রতিনিধি শ্যামল সরকারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 5 কেজি চাল, 2 কেজি ডাল, 1 লিটার তেল ও 1 কেজি ডাল সহ 9টি পণ্য মাত্র 5 টাকায়। করোনাকালে কর্মহীন অসহায় মানুষের জন্য এই 5 টাকার বাজার। আয়োজক ঝালকাঠির স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা। শহরের কৃষ্ণকাঠি এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যালয় থেকে প্রায় 1000 টাকা দামের নিত্য প্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রী 5 টাকার টোকেন মূল্যে পাচ্ছে মানুষ। ফোনে যোগাযোগ করলে বাড়িতেই পণ্য পৌঁছে দেন স্বপ্নপূরণের সদস্যরা। করোনার এই দুঃসময়ে এমন সহায়তা পেয়ে কৃতজ্ঞ সাধারণ মানুষ। ইফতারির যা কিছু প্রয়োজন 5 টাকার বিনিময়ে গ্যাসের লকডাউনে অনেক কিছু সবাইকে দিয়েছে, এবারও অনেক কিছু দিচ্ছে। 5 টাকা যাতে অনেক মাল সামান আছে, অনেক কিছু আমরা পাইতেছি, অনেক সাহায্য পাইতেছি, কোনো উপকার হইতে আছে, এটাই তো বড় কিছু। মানুষ মানুষের জন্য স্লোগান নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন একদল হৃদয়বান মানুষ। করোনার দুঃসময় স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা মানবিক এ উদ্যোগ চালিয়ে যেতে চান। কোনো দান বা অনুগ্রহ নয়, তারা 5 টাকার বিনিময়ে 11টি পণ্য কিনে নেবে। এভাবে প্রতিদিনই এই মধ্যবিত্ত পরিবারকে এখান থেকে সাহায্য দেওয়া হচ্ছে। ঝালকাঠির স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা মানুষের স্বপ্ন পূরণের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তাকে দৃষ্টান্ত হিসেবে দেখছে জেলাবাসী। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে এক নজরে সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরো একবার। দেশে 98% টিকা গ্রহণকারীর শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি। ভারতের টিকা পায়নি 3% মানুষও, প্রধানমন্ত্রী মোদীর জরুরি বৈঠক। নিষেধ বা স্বাস্থ্যবিধি কোনোটাই মানছেন না ঘরমুখ মানুষ। বৃষ্টি নেই, পদ্মায় পানি নেই, জিকে প্রকল্পে সেচ কাজ ব্যাহত। নদী বাঁচাতে প্রয়োজন সুরক্ষা নীতিমালা। প্রাণের চাল নিয়ে বিরোধে হাতিয়ায় যুবলীগ কর্মী খুন। সংক্রমণ ঝুঁকি বাড়িয়ে তুলছে ঈদ বাজারের ভিড়। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদকে হত্যার চেষ্টা।
এবং প্রিমিয়ার লিগে আজ বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START+A8 এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।